সদ্য পেশ করা হলো জাতীয় বাজেট, যেটা 24-25 অর্থ বছরের, এবং এক কথায় এটা একটু বিশ্বজ্ঞান বলছে কি সংকুচিত বাজেট, বেশি কিছু পরিবর্তন এই বাজেটে নেই, মাত্র 34,000 কোটি টাকা চলমান বাজেট থেকে পরিবর্তন। এই বাজেট নিয়ে একটু আপনার মতামতটুকু একটু প্রথমে জানতে চাই। আপনি জানেন যে আমরা এখন মানে গ্লোবালি একটা আমরা যেটা বলি একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের ধরেন যে রপ্তানি বাজার সেটা সংকুচিত হচ্ছে বিভিন্ন কারণে, যুদ্ধ এবং অন্যান্য, মানে আপনি জানেন যে তারল্য সংকটটা ওটার ফলশ্রুতিতে তৈরি হচ্ছে। যেমন ধরেন আমাদের যে ইউক্রেন ওয়ার হলো, তারপরে এখন মধ্যপ্রাচ্যের অস্থিরতা, সেগুলো নিয়ে যেটা হচ্ছে যে ওভারঅল কিন্তু ইউরোপের অবস্থা, নর্থ আমেরিকার অবস্থা ভালো নয়। তা আপনারা জানেন যে আমাদের মূল রপ্তানি বাজার হচ্ছে তারা। তো সেখান থেকে আমরা যার কারণে আমাদের যে কাঙ্ক্ষিত মাত্রার রপ্তানি আয় সেটা হচ্ছে না, সেটার একটা ইম্প্যাক্ট ওভারঅল ডোমেস্টিক ইকোনমিতেও পড়ছে। কারণ আমরা যদি সেভাবে ইম্পোর্ট করতে না পারি তাহলে কিন্তু আমাদের ডোমেস্টিক ইকোনমি, যেহেতু আমাদের এখানে র মেটেরিয়াল রিসোর্সেস খুবই স্কেয়ার্স বলি আমরা যেটাকে, হ্যাঁ, আমাদের অধিকাংশ হচ্ছে আমদানি নির্ভর একটা অর্থনীতি। সেখানে আমদানির জন্য আপনার ফরেন এক্সচেঞ্জ লাগবে। আমাদের বিদ্যুৎ খাত চালাতে হলে গ্যাস বা কয়লা ইম্পোর্ট করতে হবে বা তেল ইম্পোর্ট করতে হবে। তো সেগুলোর জন্য কিন্তু উই নিড ফরেন এক্সচেঞ্জ। তো সেই ক্রাইসিসটার জন্য কিন্তু এক ধরনের বলতে পারেন আমরা একটু কাটব্যাক করেছি আমাদের অনেক প্ল্যানের মধ্যে যেগুলো ছিল। হ্যাঁ, আমাদের সেই কাটব্যাকের একটা ইম্প্যাক্ট ওভারঅল ইকোনমিতে পড়েছে, এবং সে কারণেই আপনি বলতে পারেন যে এই অর্থ বছরে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সরকার যেটা বাজেট উপস্থাপন করেছে সেটা যথেষ্ট প্র্যাগম্যাটিক এবং বাস্তবতার মধ্যে চিন্তা করি উনি অ্যাবসলিউটলি বাস্তবমুখী। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে আসলে একটু বাজেট নিয়ে একটু দুটো লাইন বললেন। আমি একটু জানতে চাই আসলে গত বছর, চলতি বছর বলতে একটু চলতি বছরে 23-24 অর্থ বছর কিন্তু 1,59,000 কোটি টাকা একটা লক্ষ্যমাত্রা ছুটে দিয়েছিল ব্যাট কর্তৃপক্ষের দিকে। আমি যদি বলি আপনি চট্টগ্রামের দায়িত্ব পালন করছেন, এই অঞ্চলের দায়িত্ব পালন করছেন, আপনি আপনার এই 1,59,000 কোটি টাকা তো সার্বজনীনভাবে, এটা নিয়ে আপনার যদি একটু বলি মতামত একটু জানতে চাচ্ছি, আসলে কতটুকু লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলেন? আমরা মানে লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি চলে আসছি। আমরা আপনি জানেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ ভ্যাট সংগ্রহের একটা বড় উৎস হচ্ছে সরকারি খাত। এক্স্যাক্টলি। কারণ আমরা আমাদের ইকোনমি কিন্তু এখনও অতটা প্রাইভেট সেক্টর ড্রিভেন হয়নি, যদিও একটা সিগনিফিকেন্ট অংশ, কিন্তু তারপরেও অর্থনীতির একটা বড় চালিকা শক্তি হচ্ছে সরকারি খাত। তো সরকারি খাতে এই বছর কিন্তু ব্যয় তুলনামূলকভাবে ওইভাবে মানে হয় নাই। না হলে যেটা হচ্ছে যে সরকারি খাতের থেকে আমাদের প্রায় 1/3, 1/3 রাজস্ব আসে কিন্তু সরকারি খাত থেকে। তো সেখানে যদি বড় বড় প্রকল্পগুলি মানে ওগুলো যদি বাস্তবায়ন না হয়, ওখানে যদি খরচগুলো না হয়, আমরা ওখান থেকে ভ্যাটটা সংগ্রহ করতে পারি না। তো এখানে আমাদের একটা লিমিটেশন হয়েছে এই বছর। আমরা অনেকগুলি প্রকল্প গত বছর শেষ হয়েছিল যেগুলোর থেকে আমরা অনেক টাকা ভ্যাট পেয়েছিলাম, সেগুলোর মানে এই বছর, প্রত্যেক বছর তো মেগা প্রকল্প থাকবে না, এটা স্বাভাবিক। তো এখন যে এই বছর যে প্রকল্পগুলো আছে এগুলো থেকে যদি আমরা কাঙ্ক্ষিত হারে আমাদের ভ্যাটটা পেতে পারি, আমি মনে করি আমাদের লক্ষ্যমাত্রা অর্জন সমস্যা হবে না। তারপর আমাদের প্রাইভেট সেক্টরে যে একটু সীমাবদ্ধতা আছে, যেটা আমি বললাম আমার আগেই, যে তারা আমদানি করতে না পারে, তারা উৎপাদন করতে পারছে না, সেই কারণে তারা যে পরিমাণ বাজারে ডিমান্ড থাকলেও সরবরাহ করতে পারছে না। পাশাপাশি ধরেন আমি যদি চিটংয়ের কথা ধরি, চিটংয়ে একটা বড় সেক্টর হচ্ছে স্টিল সেক্টর। এই স্টিল সেক্টর কিন্তু বেশ খানিকটাই মানে বলতে পারেন মুখ থুবড়ে পড়েছে গত বছর তুলনায়। কারণ আমাদের প্রকল্প বড় বড়, কারণ এদের মূল গ্রাহক হচ্ছে মেগা প্রজেক্ট। তো মেগা প্রজেক্ট না থাকলে এদের বিক্রি কমে যায়। তো সে কারণে আপনি দেখবেন এদের ওই যেটা কাঁচামাল সেটা আমদানিও অনেকখানি কমে গেছে, ফলশ্রুতিতে উৎপাদনও নাই, এবং উৎপাদন যদি কমে যায় আপনি স্বাভাবিকভাবে ভ্যাটও পাবেন না। তো এই চ্যালেঞ্জগুলো আছে। তারপরও আমরা চেষ্টা করেছি আমাদের যেসব জায়গায় আমাদের গ্যাপ রয়েছে, ট্যাক্স গ্যাপ বলি যেটাকে আমরা, হ্যাঁ, সেগুলো আমরা যতটুকু সম্ভব মিনিমাইজ করে এনে আমাদের যেসব জায়গায় ইনএফিশিয়েন্সিসগুলি আছে সেগুলি আমরা যতটুকু সম্ভব, মানে এখন রাতারাতি তো একটা কালচারাল চেঞ্জ করা যায় না, হ্যাঁ, তো সেটার পরেও আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব এটাকে মানে কমিয়ে এনে
লক্ষ্যমাত্রায় কাছাকাছি চলে যেতে, এবং আমরা মনে করি যেমন চট্টগ্রাম ভ্যাট কমিশনের অংশ যদি আমি বলি, যেহেতু আমি এটা দায়িত্বে আছি আমি সবারটা বলতে পারছি না, আমার কাছে খুব ইম্পর্টেন্ট রুট কিন্তু এটা অবশ্যই এটা হচ্ছে বলতে পারেন বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ভ্যাট কমিশন। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেই বিবেচনায় আমাদের মানে এখানে আমরা এবং জিওগ্রাফিক্যাল এরিয়া যদি আমি চিন্তা করি, এটা বলা যায় সবচেয়ে বড়। আচ্ছা, সে মিরেশ্বরে থেকে টেকনাফ পর্যন্ত এটা বিস্তৃতি। হ্যাঁ, তো একটা বিশাল অংশ কিন্তু ভ্যাটের ক্ষেত্র, যদিও মাঝখানে আমাদের পার্বত্য জেলাগুলো আছে যেখানে হয়তো অতটা অ্যাক্টিভিটি নাই, জি, হ্যাঁ, কিন্তু তারপর একটা বিশাল ক্ষেত্র। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ভ্যাটের যোগানটা আসে হচ্ছে চট্টগ্রাম ভ্যাট কমিশনার থেকে। জি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যেমন ধরুন গত বছর আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছিলাম। লক্ষ্যমাত্রা কত ছিল আমাদের 1,59,000 কোটি টাকার মধ্যে। আমাদের ধরেন চিটাগং হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ভ্যাট কমিশনারেট। জিওগ্রাফিক্যালি যদি ধরেন আমাদের এরিয়া হচ্ছে সেই মিরেশ্বরে থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত। হ্যাঁ, লার্জ ট্যাক্স পার ইউনিট ঢাকার বাদ দিলে এরপরে রেভিনিউ টার্মসে চিটাগং হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট ভ্যাট সোর্স। তো এখানে যেমন গত বছর প্রায় 14,000 কোটি টাকা আমাদের রেভিনিউ টার্গেট ছিল 23-24 অর্থ বছর, রাইট, না 22-23, আচ্ছা, হ্যাঁ, সেখানে আমরা আহরণ করেছি প্রায় 15,000 কোটি টাকা। আচ্ছা, আরো বেশি। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো এক্সেস আদায় করেছিলাম। এই বছর আমাদের টার্গেট হচ্ছে 19,211 কোটি টাকা। আচ্ছা, হ্যাঁ, আপনি বুঝতে পারছেন গত বছরে এক্সেস হওয়ার কারণে কি এরকম বাড়লো? 15,000 থেকে প্রায় 4,000 জাম্প বেড়ে গেল। হ্যাঁ, কিন্তু সেটার সাথে সাথে গত বছরে আমাদের কিছু ফেভারেবল কন্ডিশন ছিল, যেমন তেলের দাম বেড়েছিল, সেগুলো কিন্তু এই বছর আমরা পাচ্ছি না। হ্যাঁ, তারপর ধরেন ডলারের মূল্য বৃদ্ধির জন্য আমাদের কাস্টম হাউসে কিছু রেভিনিউ বাড়ে, কিন্তু ভ্যাটে সেটা ইম্প্যাক্ট পাচ্ছে না, কারণ ভ্যাটে ওই ইম্পোর্ট পর্যায়ে তারা যে ভ্যাটটা দিয়ে আসে ওটা আবার রেয়াত নিয়ে নেয়। তো সেটার জন্য ইম্প্যাক্টটা আমাদের ডোমেস্টিক ভ্যাটে কম হয়, মানে ইয়ের কারণে জিনিসপত্রের দাম বাড়ার কারণে আমরা কিছুটা ভ্যাট বেশি পাচ্ছি। সেই কারণে এখন পর্যন্ত আমরা মোটামুটি আমাদের গ্রোথ প্রায় 17%-এর মতো করতে পেরেছি এখন পর্যন্ত, মানে গত বছর তুলনায়, ডিসপাইট দ্য ফ্যাক্ট যে আমরা ধরেন তেলের রেভিনিউ যেটা আমাদের অলমোস্ট 40-50%। 19,000 কোটি টাকার কথা বলছেন, এটা কি আদায় করতে গিয়ে কোনো আপনার হিমশিম খাচ্ছেন বা আদায় করতে? হ্যাঁ, ওই যে যেটা ধরেন এক্সপেক্টেড যেটা ছিল তেলের দাম আবার মাঝখানে কমে গেল। চিটং এর বড় সোর্স হচ্ছে বিপিসির রেভিনিউ, পেট্রোলিয়াম কর্পোরেশনের তেলের টাকাটা। তো তেল ধরেন আমাদের তেলের দাম কমে যাওয়াতে আমার এখানে চিটং এর টোটাল রেভিনিউর কন্ট্রিবিউশনের মধ্যে বিপিসির কন্ট্রিবিউশন হচ্ছে প্রায় ধরেন 50%, 45-50% রেভিনিউ আসে কিন্তু বিপিসি থেকে, অর্ধেক ওদিক থেকে আসে। জি, তো বাকি অর্ধেক হচ্ছে আমাদের এই অন্যান্য জায়গা থেকে আমরা কালেক্ট করি। তো সেখানে যদি ওরা কোনো কারণে রেভিনিউ প্রপারলি আনতে না পারে ওই জায়গা থেকে, তখন কিন্তু আমাদের জন্য আসলে চ্যালেঞ্জ হয়ে যায় খুব বেশি যে এটা এই অর্থ বছরে কিরকম আপনারা আয় করতে পারলেন বা আদায় করতে পারলেন এই কথায়? এই অর্থ বছরে আমাদের একটু বেড়ে গেল। হ্যাঁ, আমাদের এই অর্থ বছরে এখন পর্যন্ত আমরা প্রায় 16% গ্রোথে আছি আমাদের, মানে আমি যদি মানে এপ্রিল পর্যন্ত, যেহেতু মেয়ের হিসাবটা আমরা এখনো আসে নাই, মেয়ের হিসাবটা আসবে জুনের 15 তারিখে, পরেতে আপনি তো জানেন এই সময় আমার ঈদের ছুটি পড়ে যাচ্ছে। তো আমরা ধরেন জুনের 20-22 তারিখের দিকে বুঝতে পারবো মে মাসে কেমন রেভিনিউ আদায় হয়েছে, যেহেতু মে জুন মাসে মূল আমাদের 13,000 প্লাস আমরা আদায় করেছি এখন পর্যন্ত। হ্যাঁ, তো সেটা রাফলি আপনার প্রায় 16.5% গ্রোথ আছে গত অর্থ বছরের তুলনায়।